দাদা, রাজ্যে কৃষকদের যে অবস্থা সেটা নিয়ে কি বলবেন? কৃষকরা বঞ্চিত। আর তথাকথিত মা মাটি মানুষের যে সরকার তৈরি হয়েছিল 2011 সালে, এই সিঙ্গুরের আগুনে মাটিতে দাঁড়িয়ে, সিঙ্গুর থেকে দাঁড়িয়ে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে সরকারটা এখনও রয়ে গেছে, তারাই সবথেকে বড় কৃষকদের বঞ্চক হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার কারণ মনে করি। রাজ্যে কৃষকরা বলছে, মুখ্যমন্ত্রী বলছেন যে কৃষি শিল্প দুটোই চাই, তাহলে সিঙ্গুরে কেন শিল্প হলো না? কৃষক হিসেবে যারা রয়েছেন তারা কিন্তু বলবেন যে সিঙ্গুরে ঠিকমতো চাষও হয়নি। কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা আপনারা যদি দেখেন, আপনারা মিডিয়ার বন্ধুরা যদি গিয়ে থাকেন, তাহলে জানবেন যে কিষাণ মান্ডিগুলোতে কিন্তু শাসক দলের ফেরেববাজ দালালরাই রয়েছে, যারা কৃষকদের সঠিক দাম দেয় না এবং এদের কাজই হচ্ছে টাকা তুলে তুলে শাসক দলের নেতাদের কাছে পৌঁছানো। বাংলায় শিল্পও হয়নি, বাংলায় যেটুকু কৃষকদের একটা সুসংঘবদ্ধ জায়গা ছিল সেটাও কিন্তু বেঁচে নেই, কোনোটাই অক্ষত অবস্থায় নেই। কারণ পিসি ভাইপোর তোলাবাজ সরকার কাউকে ঠিক থাকতে দেয়নি। এই যে মুখ্যমন্ত্রী বারে বারে বাজেট নিয়ে এত কথা বলেছেন, কেন্দ্রীয় বাজেট নিয়ে, কিন্তু দেখা গেল কিছুদিন আগে যে অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ করা হলো রাজ্যসভাতে, সেখানে কৃষকদের জন্য কিছু নেই। মানে এটা আপনি কি কেন্দ্রের দিকে আঙুল তুলছেন? না, আমি রাজ্যের কথা বলছি। রাজ্য সরকার এই মুহূর্তে যে টোপটা দিয়েছে তথাকথিত ওই 500 টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারে, তার একটাই কারণ, যাতে ভোট ব্যাংক তিনি সুসংঘবদ্ধ রাখতে পারেন। কিন্তু এটাও আপনারা জানেন ভালো মতোই, মমতা বন্দ্যোপাধ্যায় তার বলা একটা কথাও রাখতে পারেননি। কাকদ্বীপ থেকে কুচবিহার মাসে 1000 টাকাটাও যে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়ার কথা বলা হয়, অনেক জেলাতেই কিন্তু মা বোনেরা সেটাও পাচ্ছেন না। শুধুমাত্র এই অ্যাডহক কমিটির মতো করে একটা অ্যাডহক সরকার আগামী যতক্ষণ না ভোটটা হচ্ছে, কি করে আরও ভোট তুলে নেওয়ার একটা চক্রান্ত হিসেবে, একটা টোপ হিসাবে 500 টাকা বাড়ানোর কথাটা তিনি ঘোষণা করলেন। আদতে কোনো কিছুই হবে না যতক্ষণ না বাংলায় পদ্মফুলের সরকার তৈরি হবে। 2026-এ যদি আপনারা সরকার গঠন করতে পারেন, তাহলে কৃষকদের জন্য কি পরিকল্পনা রাখছেন? শুধু কৃষক নয়, আমূল পরিবর্তন হবে কৃষির সাথে শিল্পকে যুক্ত করে। সোনার বাংলা যে কিনা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে স্বপ্ন দেখেছেন, সেটা পূরণ করার জন্য বাংলার মাটিতে শিল্প এবং কৃষক সবাইকে মিলে একটা সুসংঘবদ্ধ, সুনিয়ন্ত্রিত, সুগঠিত প্রকল্পগুলো চালু করার মাধ্যমে কাজ করা শুরু হবে। দাদা, বাংলায় যে সিঙ্গুরে যে ন্যানো কারখানা, সেই ন্যানো কারখানা যে হতে পারলো না, সেই ন্যানো কারখানা বলেছিল যে ফেরত দিয়ে চাষযোগ্য করে দেওয়া হবে, কিছুই করে দেওয়া হলো না। এই ব্যাপারটা কীরকম দেখছেন? এই ব্যাপারটা আমি তেমনই দেখছি যে একটা চোর চুরি করে সেই চুরি ঢাকার জন্য আরেকটা চুরি করেছে। দেখুন, টাটা একটা গোটা দেশ শুধু নয়, গোটা পৃথিবীর কাছে একটা রেসপেক্টেড সংগঠন। টাটা একটা শুধুমাত্র বেসরকারি কোম্পানি নয়, অজস্র মানুষের কর্মসংস্থানের একটা বড় জায়গা। সেই টাটাদেরকে যেভাবে বিক্ষুব্ধ করে দিয়ে বাংলা তাড়া করা হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে সিঙ্গুরের নামেও কিন্তু একটা কালিমা লিপ্ত করা হয়। এবং আমাদের কাছে লজ্জার জায়গা যে সিঙ্গুরের মাটিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কী মুখ নিয়ে এসেছিলেন, কারণ তিনি মিথ্যা ছাড়া তো আর কিছুই বলেননি। তাহলে যে সরকারটা মিথ্যা ছাড়াই চলে না, তাদের বলে যাওয়া কোনো কথাও যেমন কাজের নয়, তারা এখনও যে বলছেন কথাগুলো তারও কোনো দাম নেই। কিন্তু সেই সময়, যে সময় সিঙ্গুরে আন্দোলন হয়, তখন সেই সময় তো বিরোধী দলগুলির মধ্যে বিজেপিও ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক সারিতে দাঁড়িয়ে তারা আন্দোলনে নেমেছিল। দেখুন, একটা কথা ভুললে চলবে না, আমরা অনেকেই এই প্রশ্নটা করে বিজেপির সাথে ছিল। 99 সালে এনডিএ সরকারের একটা সহযোগী পার্টি হিসেবে তৃণমূল ছিল, কিন্তু তৎকালীন অবস্থায় তৃণমূলের পাশে থাকার অর্থ এই না যে আমরা তাদের সমস্ত ভুলগুলোকে সমর্থন করেছি। 2011 সালে যে কথাগুলো তিনি শপথ হিসেবে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কটা আজ পর্যন্ত সঠিকভাবে পূর্ণ হয়েছে? আমার যেটা মনে হয়, একটা বাঙালি হিসেবে, কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়, বাঙালি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত। তার বলা একটা কথাও তিনি রাখতে পারেননি এবং আবার নতুন করে তিনি মিথ্যা বলে ক্ষমতায় আসার একটা অভিপ্রায় করছেন।